আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন সম্প্রতি নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ জারি করেছে। খবরটা হাতে আসার পর থেকেই আমার মনে হয়েছে এ নিয়ে আপনাদের সাথে সরাসরি কিছু কথা বলা দরকার। একদিকে যেমন এই নতুন নীতিমালা, অন্যদিকে আমাদের রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার, যা বহুল আলোচিত প্রসঙ্গ। এ দুটো মিলিয়ে আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়েই আজ কথা বলবো এবং উত্তর খুঁজবো নির্বাচন কমিশন নিজের ছকে নিজেই বিপদে পড়ছে কিনা এই প্রশ্নের। চলুন জেনে আসি বিস্তারিত। প্রথমেই দেখে নেই এই নতুন নীতিমালায় কি বলা হয়েছে। খবরটা পড়ে আমি যা বুঝলাম, দুটো মূল পরিবর্তন আনা হয়েছে। প্রথমত, এখন থেকে পর্যবেক্ষকরা ভোটের মাঠে মাত্র ৩ দিন অবস্থান করতে পারবে। আর দ্বিতীয়ত, পর্যবেক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। তবে সবচেয়ে বড় খবরটা হলো, আওয়ামী লীগের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। ইসি নিজেই বলছে, জানিপপ, সার্ক, মানবাধিকার ফাউন্ডেশনের মতো কিছু বিতর্কিক সংস্থাও এর মধ্যে ছিল। আর ইসি এটাও জানিয়েছে যে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন নাকি অনেক অযোগ্য সংস্থাকেও নিবন্ধন দিয়েছিল, যারা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিতর্কিক স্থানীয় নির্বাচনকে ভালো বলে সার্টিফিকেট দিয়েছিল। এখন ইসি বলছে তারা দ্রুতই নতুন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেবে। এই নীতিমালার প্রভাবে নির্বাচন কতটা সুষ্ঠু হতে পারে, এটা নিয়ে কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠেছে। দেখুন, বিতর্কিক সংস্থাগুলো বাতিল হওয়াটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক হতে পারে। এতে একটা সুযোগ তৈরি হয়েছে যে হয়তো এবার আমরা আরো নিরপেক্ষ পর্যবেক্ষক পাবো। যদি নতুন সংস্থাগুলো সত্যি স্বচ্ছ প্রক্রিয়ায় আসে, তাহলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়তে পারে। এখন প্রথম প্রশ্নটা হলো, মাত্র ৩ দিনের পর্যবেক্ষণ সময় কি যথেষ্ট? একটা পুরো নির্বাচনী প্রক্রিয়া, অর্থাৎ প্রচার প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত পুরো পরিবেশটা বোঝার জন্য এই সময়টা কতটা কাজে দেবে তা নিয়ে আমি সন্দিহান। ভোটের দিনের অনিয়ম হয়তো ধরা পড়বে, কিন্তু তার আগের পরিবেশটা। দ্বিতীয়ত, শিক্ষাগত যোগ্যতা, এইচএসসি পাস। নিঃসন্দেহে সব পেশার মানুষেরই মেধা থাকে, কিন্তু নির্বাচনের মতো জটিল একটি প্রক্রিয়া যেখানে অনেক আইন কানুন পদ্ধতিগত বিষয় থাকে, সেখানে এইচএসসি পাস যোগ্যতা কতটা গভীর বিশ্লেষণ করতে সাহায্য করবে সেটাও একটা ভাবনার বিষয়। আর তৃতীয় যে বিষয়টা সব থেকে বেশি প্রশ্ন তৈরি করছে তা হলো নতুন নিবন্ধনের স্বচ্ছতা। ৯৬টি সংস্থা বাতিল হলো, ভালো কথা, কিন্তু এখন যেসব নতুন সংস্থা আসবে তাদের বাছাই প্রক্রিয়াটা কতটা নিরপেক্ষ হবে? পুরনো বিতর্কিকদের জায়গায় যদি নতুন বিতর্কিকরা আসে, তাহলে এই নীতিমালার উদ্দেশ্যটাই তো ব্যাহত হবে। আমার মনে হয় শুধু নীতিমালা পরিবর্তন করলেই নির্বাচন সুষ্ঠু হয় না। এর জন্য প্রয়োজন সার্বিক নির্বাচনী পরিবেশের নিরপেক্ষতা, প্রশাসনের স্বাধীন ভূমিকা, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও আস্থাবোধ। এই যে নির্বাচন পর্যবেক্ষণের নতুন নীতিমালা নিয়ে আমরা কথা বলছি, এর সূত্র ধরেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গটা চলে আসে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দাবিটাই হলো একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। তাহলে কি এই সরকারের অধীনে হবে নির্বাচন? আমার কাছে অন্তর্বর্তীকালীন সরকার মানে দাঁড়ায়, সহজভাবে যদি বলি তাহলে এটা একটা অস্থায়ী সরকার যার একমাত্র কাজ হলো একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। সাধারণত বর্তমানে এই সরকারের মূল রাজনৈতিক দলগুলোর তেমন অংশগ্রহণ থাকে না বা খুবই সীমিত থাকে। তবে আদৌ এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে মতবিরোধ রয়েছে। অতীতে আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে ক্ষমতাসীন
দলের প্রভাব মুক্ত একটা পরিবেশ নিশ্চিত করার দাবি থেকেই এই ধারণার জন্ম। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মডেল নিয়ে আমাদের রাজনীতিতে একটা বড় বিতর্ক চলছে। অনেকেই মনে করেন এটা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে আমার মনে হয় না এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, কারণ ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের আইন ফিরে এসেছে। হয়তো আইন অনুযায়ী সামনে পরিবর্তন হতে পারে। তবে লাভ ক্ষতির পাল্লাটা এখানে ভিন্ন। যেমন অন্তর্বর্তী বা নিরপেক্ষ সরকার হলে ক্ষমতাসীন দলের প্রভাব কমে আসে, এটা সবচেয়ে বড় লাভ। যখন মূল রাজনৈতিক দল সরকারে থাকে না, তখন নির্বাচনী প্রক্রিয়ায় তাদের প্রভাব কমার একটা বড় সুযোগ তৈরি হয়ে যায়। নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এদের উপর থেকে রাজনৈতিক চাপ কমে আসে। আমার মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে। যখন ভোটাররা দেখেন যে একটা নিরপেক্ষ সরকার নির্বাচন করছে, তখন তাদের মনে আস্থা বাড়ে, যা তাদের ভোটদানে উৎসাহিত করে। সব রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায়, সেই পরিবেশটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এখানে বড় সমস্যা দাঁড়িয়েছে, প্রশ্ন উঠেছে এই সরকার আসলেই নিরপেক্ষ কিনা এই বিষয়ে। আবার তাদের রাজনৈতিক একটি দল নিয়েও বর্তমানে বেশ আলোচনা চলছে বা বিতর্ক চলছে। লাভ থেকে ক্ষতির আলোচনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমাদের বর্তমান সংবিধানে নির্বাচিত সরকারের বাইরে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সরাসরি কোনো বিধান নেই। তাই এটা একটা বড় সাংবিধানিক সংকট তৈরি করতে পারে, যদিও সমাধানের সংস্কার বর্তমান সময়ে অব্যাহত রয়েছে। যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াটাই স্বচ্ছ না হয় বা এর সদস্যরা নিরপেক্ষ না হন, তাহলে তারাও কিন্তু ক্ষমতার অপব্যবহার করতে পারেন বলে ধরে নেওয়া হচ্ছে আসন্ন নির্বাচনে। সবচেয়ে বড় সমস্যা হলো, যদি আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কোনো ঐক্যমতে না আসতে পারে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন প্রক্রিয়াটাই একটা বড় রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। বর্তমানে দেশের যে অস্থিতিশীল অবস্থা এবং সরকারের ব্যর্থতা নিয়ে দেশি বিদেশি মন্তব্য থেকে প্রশ্ন উঠে আসে, দেশের সার্বিক নির্বাচনে প্রশাসনিক কাজ কতটা দক্ষতার সাথে চালাতে পারবে বা কতটা সফলভাবে সম্পূর্ণ করতে পারবে এই সরকার এবং কমিশন। এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালার পরিবর্তন, এগুলো আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটা নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীনতা দেবে, প্রয়োজনীয়তা প্রশাসনিক সহায়তা দেবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে এবং সামগ্রিকভাবে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করবে। নির্বাচনের অনিয়ম ও অস্বচ্ছতাগুলো তুলে ধরতে পর্যবেক্ষকদের ভূমিকা অপরিহার্য। তবে নতুন নীতিমালা বাস্তবায়নে ইসি কতটা নিরপেক্ষতা ও দক্ষতা দেখাতে পারবে তার উপরই এর সাফল্য নির্ভর করবে। শুধু কাগজে কলমে পরিবর্তন আনলেই হবে না, এর কার্যকর বাস্তবায়নই আসল কথা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালার মতো বিষয়গুলো খুবই সংবেদনশীল। নতুন নীতিমালা এবং পর্যবেক্ষক সংস্থাগুলোর পরিবর্তন একদিকে যেমন স্বচ্ছতা বাড়ানোর একটি সম্ভাবনা তৈরি করেছে, তেমনি পর্যবেক্ষণের সময় বা শিক্ষাগত যোগ্যতার মতো কিছু বিষয় নিয়ে আমার মনে কিছু প্রশ্ন আছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার ঘিরে যে লাভ ক্ষতির হিসাব, সেটাও বেশ জটিল। আমার মনে হয় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে রাজনৈতিক সদিচ্ছা, সাংবিধানিক কাঠামোর প্রতি সম্মান এবং নির্বাচন কমিশন সহ সকল প্রতিষ্ঠানের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য। শুধু একটি ব্যবস্থার পরিবর্তন বা প্রতিষ্ঠা করলেই হবে না, প্রয়োজন একটি সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশ।